तुझे कितना जाने लगे हम, तेरे साथ जाएंगे। कह दूं तुम्हें या चुप रहूं, दिल में मेरे आज क्या है, तुम बोलो तो जानू, तेरा हुक्म तो मानू, चलो ये फिजिक्स क्या है। ভাই গোতন, তুই এরকম শিখে গেছিস কেন? শুকনো শুকনো হয়ে গেছিস, কোথায় তুই শিখে দিবি? সোমনাথ স্যারের ভিডিও দেখে তুই নিজে শিখে গেছিস। আরে ভাই বলিস না, আগের সেমিস্টারটা তো তাও আমি এমসিকিউ ছিল ছাপ্পা মেরে চালিয়ে দিয়েছি, ছাপ্পা ভাবে পড়ে। কিন্তু এই সেমিস্টারে আমি কি করব? এই সেমিস্টারে ফিজিক্স তো আমাকে পুরো শেখে রেখে দিচ্ছে। সেমিস্টারে আমি কি করে পাস করব, আমি তাই চিন্তা করছি। বলে দে কিছু একটা করার উপায় বলে দে, এই সেমিস্টারে পাস করতে হবে ভাই, নাহলে উচ্চ মাধ্যমিক আমার শিখে যাবে। আমি এই সেমিস্টারে সেটে দিতে চাই সব কটা টপারদেরকে দেওয়ালে, যারা আমাকে আগের বারে বলেছিল তোর দ্বারা কিছু হবে না। ভাই এত চাপ নিচ্ছিস কেন? আগের বারে ছাপ্পা মেরেছিস, এবারে বাপ্পা মারবি, এত চাপ নিচ্ছিস কেন? আরে বাপ্পা মানে বুঝিস না, চাপ নিস না, সোমনাথ স্যার আছে, হ্যাভ এ রিল্যাক্স কর। আজকে থেকে ভিডিও আসছে, টপার মপার জাস্ট দেওয়ালে ধরে সেটে দিবি, যারা তোকে আগের বারে অপমান করেছিল তাদের। চাপ নিবি না। কি বলিস? সত্যি? তাহলে তো আজকে দেখতে হয়। সোমনাথ স্যার বলেছিল না 2 সপ্তাহের মধ্যে ভিডিও আসবে গ্র্যাভিটেশনের। শুনলাম স্যার নাকি বউ নিয়ে ঘুরতে গেছিল, ঠিক আছে, এই জন্য ভিডিও দেয়নি। এবার তো আর তোর চাপ নেই, এবার তো পুরো ভিডিও আসছে, পুরো সেটে দিবি। তার আগে গ্র্যাভিটেশনের প্রবলেম সেট 1 দেখে নিবি, আর আগের পুরনো ভিডিও চাইলে একবার দেখে নিতে পারিস, তোর একবার বেসিকটা ঝালিয়ে নেওয়া হয়ে যাবে। আজকে থেকে দেখা শুরু কর, সেকেন্ড সেমিস্টার সেটে দে পুরো একদম। গেম চেঞ্জিং সিরিজ আসছে সামনে, গেম চেঞ্জিং 2.0। Hello students, welcome back again to our channel Som's Classroom। আমি ফিরে এসেছি তোমাদের সামনে আবার সেই চ্যাপ্টারটা নিয়ে, যে চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক ওয়েট করিয়েছে তোমাদেরকে, মহাকর্ষ, গ্র্যাভিটেশন, যেটার জন্য তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে, আমাকে বারবার বলছিলে স্যার কবে ভিডিও আসবে। মহাকর্ষের ভিডিও বোধহয় স্যার দেবে না। আরে সোমস ক্লাসরুমের সোমনাথ স্যার যখন একবার কোনো কথা বলে দেয় না মুখে, সে নিজের মরে যাওয়ার আগে পর্যন্ত সেটা রেখে ছাড়ে। मैंने जो एक बार बात बोल दी तब मैं मेरे खुद की भी नहीं सुनी। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলেছিলাম মহাকর্ষ একদম ডিটেলসে পড়াবো, বইয়ের এমন কোনো টপিক থাকবে না যে টপিকটা তোমাকে পড়ানো হবে না। প্রত্যেকটা টপিক তোমাদেরকে ধরে ধরে ক্লাসের মধ্যে ডিসকাশন করা হবে, সেটাই আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব। টোটাল মহাকর্ষ চ্যাপ্টারকে একদম ধরে ধরে বাটনা বেটে রেখে দেবো। ক্লাসের যে কোনো টপারকে চোখে চোখ রেখে বলতে পারবে যে তুই যদি মহাকর্ষ এতটুকু অবধি পড়ে থাকিস, আমি মহাকর্ষ এই জায়গা অবধি পড়ে বসে আছি ভাই। তুই যদি এই স্কুলের টপার হোস, আমি এখানকার প্রিন্সিপাল, এটা বলতে পারবে। তো সেই লেভেলের একদম পুরো ধরে ডিটেলসে পড়ানো হবে, কোনো জায়গা কোনো কিছু বাদ দেওয়া হবে না। মেনলি আগে আমরা থিওরিটিক্যাল পার্টগুলো কভার করব। আমরা এর আগে দেখবে আমাদের দুটো ভিডিও দেওয়া ছিল, সেখানে জাস্ট থিওরিটিক্যাল পার্ট ছিল। আমরা কি করব, আজকে যে ক্লাসগুলো চলবে সেখানে মেনলি আগে থিওরি কভার হবে। আগে প্রথমত 3-4টে ভিডিওতে আমরা টোটাল থিওরি কভার করব, দেন তারপর আমরা সেপারেট ভিডিও আনবো নিউমেরিক্যালের উপর। যেটা পড়বো এই মহাকর্ষ চ্যাপ্টারটাকে, সেখানে ফার্স্ট যে টপিকটা উঠে আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ গ্র্যাভিটেশন, মহাকর্ষ জিনিসটা কি। দেখো আমি তোমাদেরকে আগে বলি, সবার আগে একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে মহাকর্ষ বিষয়টা কি। নিউটনের মতে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে
আমরা বলে থাকি মহাকর্ষ বল। এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। আমি আজকে এই বোর্ডটার কাছে দাঁড়িয়ে আছি, এই বোর্ড আমাকে আকর্ষণ করছে। আমার হাতের কাছে এই পেনটাকে রেখে দিয়েছি, এই হাত এখানে রেখেছি, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে। এই আমার এখানে উপরে লাইট আছে, লাইট দেখো, হাতের আলো আলো দেখতে পাবে তুমি, এই উপরের লাইট আমাকে আকর্ষণ করছে আমার হাতকে। এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু সেই আকর্ষণ বলটাকে আমরা ফিল করতে পারি না। কেন পারি না সে আমি পরে এক্সপ্লেনেশন দেব। কিন্তু একটা কথা মনে রেখে চলো, এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আমরা গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বলি। তোমরা তো আকর্ষণ বলতে শুধু রোমান্টিক কথাবার্তাই বোঝো। আজকে একটা পার্কের মধ্যে এখানে একটা ছোট্ট বেঞ্চ আছে, এখানে আকাশ বসে আছে, তরুণ স্যারের ভাষায় এখানে আকাশ বসে আছে, দেখে মনে হচ্ছে বেঞ্চের ওপর বেচারা দাঁড়িয়ে আছে। এখানে তার সুইটি গার্লফ্রেন্ড সুন্দরী মামুনি এখানে দাঁড়িয়ে আছে, সুন্দরী মামুনি দাঁড়িয়ে আছে, বেঞ্চের উপর দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। এদেরকে বসাই, সবসময় দাঁড়িয়ে সবকিছু হয় না বাবু, বুঝতে হবে তোমাদেরকে। তাহলে তোমাদের দুজনকে আমি কিভাবে ধরলাম? তোমাদের দুজনকে আমি নিলাম, নিয়ে আমি এখানটাতে তোমাদের দুজনকে নিয়ে আমি এদেরকে নিয়ে এখানে বসাবো। দেখো কি ঘটনা করতে চলেছি এদেরকে। চলে আসো এখানে বসে পড়ো, চলে আসো এখানে বসে পড়ো, ঠিক আছে? এই হচ্ছে আমি সুইট এখানে আকাশকে বসিয়ে দিলাম, আর এই সুন্দরী মামুনিকে এখানে এনে বসিয়ে দিলাম। দেখো আমি কি সব করতে চলেছি এদের ওপর, ঠিক আছে? এই মামুনিকে এনে এখানে বসিয়ে দিলাম, চলে এসছে আমাদের সুন্দরী মামুনি, এখানে বসে আছে। তাহলে এখানে আকাশের গার্লফ্রেন্ড জিএফ এখানে বসে আছে, এখানে আকাশ বসে আছে। দিস ইজ আমার আকাশ, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে নদীর জল। এখানে আকাশ বসে আছে, আর এখানে সুইটি গার্লফ্রেন্ড বসে আছে। সুইটি কোথায় বসে আছে? দিস ইজ পার্ক, পার্কের মধ্যে এরা বসে আছে। তো এইরকম সুন্দর সুন্দর কচি কচি দুটি বস্তুকণা, এরকম সুন্দর সুন্দর কচি কচি দুটি বস্তুকণা পরস্পরের মধ্যে আকর্ষণ ফিল করবে। কিরকম আকর্ষণ সেই সব ক্লাসে বলা যায় না, ফিজিক্সের ক্লাসেও সব হয় না, ওগুলো বায়োলজির ক্লাসে হয়। তো এই দুটো বস্তু, সুন্দর সুন্দর কচি কচি দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করবে। তোমরা বোঝো যে এই আকর্ষণ বলতে কিন্তু কেবলমাত্র এই দুটো বস্তুকণার মধ্যেই যে আকর্ষণ কাজ করে তা নয়। মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। পার্কের মধ্যে থাকা একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ডই যে কেবল তাদেরকে আকর্ষণ করে এটা না। এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এখানে একটা বস্তু রেখেছো, তার ভর m1, এখানে একটা বস্তু রেখেছো, তার ভর m2, এদের মাঝের দূরত্ব r, এরা পরস্পরকে আকর্ষণ করবে, এরা পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলকেই আমরা মহাকর্ষ বল বলি। যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে যে আকর্ষণ করে তাদেরকেই আমরা আকর্ষণ বল বলি। পার্কে একটা গার্লফ্রেন্ডের সাথে একটা বয়ফ্রেন্ডের আকর্ষণ হয়, সেটাও একটা আকর্ষণ বল, ঠিক আছে? সে ঠিক সেই রকম যে কোনো দুটো বস্তুকণা যদি থাকে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তাদের কেন্দ্র দুটির সংযোজী সরল রেখা বরাবর এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়। ডেফিনেশন পরীক্ষাতে এইটা জিজ্ঞাসা করবে, মহাকর্ষ কি? আসলে এই কথাটা বলবে। কি বলবে স্যার? বলবে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে একটি নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করে, সেই নির্দিষ্ট বলকে কি বলে? মহাকর্ষ বলে। মহাকর্ষ বলে। বুঝতে পারলাম তাহলে জিনিসটা? এই নির্দিষ্ট বলকে কি বলে? মহাকর্ষ বলে। এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে যে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। কিন্তু সেই বলটাকে ফিল করা যায় না, সেটা পরের গল্প। কেন ফিল করা যায় না সে আমি পরে আসছি। এতটুকু অবধি বুঝতে পেরেছি? এবার আমি চলে আসব এই টপিকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নিউটনের মহাকর্ষ সূত্র। ভালো করে টপিকটা দেখবে। দিস ইজ দ্য টপিক।
কি লেখা আছে দেখো নিউটনের মহাকর্ষ সূত্র বলছে এই বিশ্বে যে কোনো দুটি বস্তু কণা তাদের সংযোজী সরল রেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। মানে এই কথাটার মানে কি? মানে মনে করো এই জায়গাটাতে একটা বস্তু রয়েছে, তার ভর হচ্ছে m1, এই জায়গাতে একটা বস্তু রয়েছে, তার ভর মনে করে নাও m2, এর সেন্টার এরম জায়গায়, এর সেন্টার এরম জায়গায়, এদের কেন্দ্র দুটো সংযোগ সরলরেখা কিরকম হবে? এইটা হচ্ছে কেন্দ্র দুটো সংযোগ সরলরেখা, এটা হচ্ছে এদের কেন্দ্র দুটো সংযোজক সরলরেখা। তাই বলছে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু কণা, এই একটা বস্তু কণা, এই একটা বস্তু কণা, এরা পরস্পরকে তাদের কেন্দ্র দুটির সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে। কেন্দ্র দুটির সংযোজক সরলরেখা মানে এর যে সেন্টার, এর যেখানটাতে সেন্টার আর এর যেখানটাতে সেন্টার, এদের সংযোজিক সরলরেখা মানে এর সেন্টার সাথে এর সেন্টারের একটা রেখা দ্বারা আমরা যুক্ত করব। এই রেখাটাকে আমরা বলে থাকি কেন্দ্র দুটির সংযোজী সরলরেখা। এই সরলরেখা বরাবর আকর্ষণ কাজ করে। ঠিক আছে, সরলরেখা বরাবর আকর্ষণ কাজ করে। কি বলছে শোনো, বলছে এই আকর্ষণ বল কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক। এখন যে আকর্ষণ বলটা কাজ করবে, এখন যে আকর্ষণ বলটা কাজ করবে, আকর্ষণ বলটাকে আমরা এফ নাম দিলাম। এই এফ আকর্ষণ বলটা কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক। ভরের, কণা দুটির ভরের, কণা দুটির ভরের, এই কণাটার ভর m1, এই কণাটার ভর হচ্ছে m2, এই দুটি কণার ভরের কিসের? গুণফলের। ফলো দিস লাইন, কণা দুটির ভরের গুণফলের। কিসের বলেছে? গুণফলের। গুণফলের কি বলেছে? সমানুপাতিক। তাহলে সমানুপাতিক লিখলাম, যা বলেছে সেরকম ভাবে লিখলাম। এটা হচ্ছে নিউটনের সূত্র। এটা যদি জিজ্ঞাসা করো স্যার এটা কে দিয়েছে, এটা নিউটন দাদু দিয়ে গেছে মারা যাবার আগে। কি বলেছে? এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে তাদের কেন্দ্র দুটির সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই একটা বস্তু কণা, এই একটা বস্তু কণা, এদের কেন্দ্র এখানে, এর কেন্দ্র এখানে, এর এই কেন্দ্র দুটো সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে, করছে। সেই আকর্ষণ বলে একটা মান থাকবে। তাহলে সেই আকর্ষণ বলের মানটা হচ্ছে এফ। সেই আকর্ষণ বলের মানটা কত? এফ। এই এফটা কি? এফটা হচ্ছে দুটো বস্তুর ভরের গুণফল। এই বস্তুটার ভর m1, এই বস্তুটার ভর m2, এদের গুণফলের সাথে, এদের গুণফলের সাথে m1 আর m2 এর গুণফলের সাথে, এদের গুণফলের সাথে সমানুপাতিক। এই দুটো বস্তুর ভরের গুণফলের সাথে সমানুপাতিক, তাই লেখা হয়েছে। এটা 1 নাম্বার সূত্র, 1 নাম্বার বলে মানছি। এটাকে আমরা নাম্বার 1 নামকরণ করছি। এবং আকর্ষণ বলটা বলেছে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং তাদের মধ্যবর্তী দূরত্বের, তাদের মধ্যবর্তী দূরত্ব বলেছে। ওকে বাবু, তাদের মধ্যবর্তী দূরত্ব আমি এটা ধরে নিচ্ছি m1 থেকে স্টার্ট করে m2 পর্যন্ত যে ডিস্টেন্স, m1 থেকে স্টার্ট করে m2 পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে মনে করে নিলাম r। m1 থেকে m2 সেন্টার পর্যন্ত, m1 এর সেন্টার থেকে m2 সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে মনে করে নিলাম r। r হচ্ছে দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্বের কি করব? বর্গ করব, বর্গ, বর্গের, বর্গের। তাহলে এই দূরত্বটা r, এই r এর বর্গের ব্যস্তানুপাতিক বলেছে, ব্যস্তানুপাতিক। মানে আকর্ষণ বলটা হবে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, তার বর্গের সাথে, r এর বর্গের সাথে 1/r² এর সাথে সমানুপাতিক। তবেই বোঝাবে বর্গের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। স্বাভাবিক বিষয় ভাই, স্বাভাবিক বিষয়। এটা দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা? এদের মধ্যবর্তী দূরত্ব কত? r। সেই r এর বর্গের সাথে কিভাবে রয়েছে? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলেছে বলে 1/r² লিখেছি। সমানুপাতিক বললে ডাইরেক্ট r² লিখতাম। ব্যস্তানুপাতিক বলেছে তাই 1/r² হবে, 1/r² হবে। এটুকু ব্যাপারটা বোঝা গেছে। এবার তুমি একটা কথা বোঝো যে স্যার এরকম কথাটা কেন বললেন উনি। একটা ছোট চুম্বক দিয়ে আমি ব্যাপারটাকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবার চেষ্টা করছি। মনে করো তোমার কাছে এটা একটা চুম্বক, তোমার কাছে এটা একটা চুম্বক। এই দুটো চুম্বক যদি খুব ভারী হতো, মনে করো এটা সালা বিশাল একটা ভারী চুম্বক এনেছি, আর এই চুম্বকটাও একটা বিশাল ভারী চুম্বক এনেছি। দুটো ভারী ভারী দেখে চুম্বক এনেছি, বস্তুর ভর বেশি, ভারী চুম্বক আনা হয়েছে।
তাহলে এদের মধ্যে আকর্ষণ বল বেড়ে যেত। তাহলে এদের মধ্যে দেখো আকর্ষণ বল বেড়ে যেত ভাই। এদের মধ্যে আকর্ষণ বল কি হতো? তাহলে বেড়ে যেত। ভর বেশি তো, দুজনার ভর বেশি তো, ছোট ছোট চুম্বক হলে তাদের মধ্যে আকর্ষণ কম থাকবে। দুজনার ভর যদি অনেক বেশি হয়, বড় সাইজের চুম্বক হয়, তাদের মধ্যে আকর্ষণ বল বেশি থাকবে। তাই জন্য দুটো ভরের গুণফলের সাথে ফোর্সটা হচ্ছে সমানুপাতিক। তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ভর বেড়ে গেলে কেন বুঝে গেছো তো ব্যাপারটা? যদি এই চুম্বকটার ভর বেশি হতো, এই চুম্বকটার ভর বেশি হতো, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হতো। আর দূরত্বের সাথে কেন ব্যস্তানুপাতিক বলছে? তুমি একটু চিন্তা করো, ঠান্ডা মাথায় ভাবো। দুটো চুম্বককে আমি কাছাকাছি রাখলাম, এদের মধ্যে আকর্ষণ বল বেশি হবে, দূরত্ব কম, আকর্ষণ বল বেশি। দূরত্বটাকে বাড়ালাম, আকর্ষণ বল কমে যাবে। দূরত্বকে আরো বাড়ালাম, আকর্ষণ আরো কমে যাবে। দূরত্বকে আরো বাড়ালাম, আকর্ষণ বল কমে যাবে। দূরত্বকে আরো বাড়ালাম, আকর্ষণ বল আরো কমে যাবে। দূরত্ব যত বাড়ছে, আকর্ষণ বল তত কমছে। তাই জন্য দূরত্বের সাথে আর এর সাথে ফোর্সটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমতে থাকবে। ওই জন্য দূরত্বের সাথে আরটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আশা করা যায় আমার দুটো কথা বুঝতে পারা গেছে। তো এটা হচ্ছে সূত্র নাম্বার 1, এটা হচ্ছে সূত্র নাম্বার 2। এই দুটো সূত্রকে আমরা যৌগিক ভেদের উপাদ্য অনুযায়ী মার্জ করব। চলো মার্জ করি। পরের পেজে গিয়ে করছি। 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। 1 এবং 2 থেকে কি পাচ্ছি দেখো ভালো করে। এটা 1 নাম্বার সূত্র, এটা 2 নাম্বার সূত্র। দুটো সূত্র থেকে আমরা কি পাবো? দুটোর বাঁ সাইড দেখো সেম আছে। এর বাঁ সাইডে এফ আছে, এর বাঁ সাইডে এফ আছে। আমরা একবারই এফ লিখবো। যৌগিক ভেদের নিয়ম তাই বলছে, ক্লাস 10-এ পড়েছো, কান্নাকাটি করো না স্যার কি করে এলো ভাই। এভাবেই লিখতে হয়, দুটো সাইডে এফ থাকলে একবারই এফ লিখতে হয়। ভেদের নিয়মই তাই বলছে। দুটো সাইডে যদি সিমিলার রাশি থাকে সেটাকে একবার লিখলে, আর যদি ডিসিমিলার না থাকতো তাহলে দুটো লিখতাম। যেমন দেখো এর m1 m2টা ওপরে রয়েছে, এটা কিন্তু লবে রয়েছে। আর স্কোয়ারটা দেখো নিচের দিকে রয়েছে, যেরকম রয়েছে দেখে দেখে লিখে দেবো। m1 m2র নিচে 1 আছে না, নিচে 1 আছে। তাহলে ভাই m1 m2টা ওপরে রয়েছে, আর স্কোয়ারটা নিচে রয়েছে। তাহলে m1 m2টাকে ওপরে লিখবো, আর স্কোয়ারটাকে নিচে লিখবো। তাহলে আমরা এখানটাতে লিখবো m1 ইন্টু m2 হোল ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার আছে তাই নিচে আর স্কোয়ার। গল্প শেষ। এখান থেকে সমানুপাতিক চিহ্ন তুললে তোমরা জানো একটা ধ্রুবক আসে। সমানুপাতিক চিহ্ন তুললে তোমরা জানো একটা ধ্রুবক আসে। এখানেও একটা ধ্রুবক আসবে। এফ সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এখানে কে লিখি নরমালি। সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার পর এখানে ইকুয়ালস টুর পর কে বসে নরমালি, তাই বসে। বাট এখানে সেটা বসাবো না। এখানে একটা স্পেশাল জিনিস বসাতে হয়। এখানে যেটা বসানো হয় সেটা হচ্ছে ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি লেখা হয়। এই জি মানেটা কি? জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জি জিনিসটার মানে মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি মানে তার পাশে m1 m2 বাই আর স্কোয়ার যেরম আছে অ্যাজ ইট ইজ লিখে দেবো। m1 ইন্টু m2 হোল ডিভাইডেড বাই আর স্কোয়ার যেরম আছে সেরম লিখে দিলাম। দিস ইজ দ্য কমপ্লিট ফর্মুলা। এফ এর জায়গায় এফ হয়েছে, সমানুপাতিক ওটি ইকুয়াল এসছে, ধ্রুবক আসবে, তারপরে জি লিখেছি m1 m2 বাই আর স্কোয়ার, m1 m2 বাই আর স্কোয়ার যেরম লেখার কথা সেরম লিখেছি। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 m2 বাই হচ্ছে আর স্কোয়ার। এবার তুমি দেখো এই জায়গাটাতে কতগুলো জিনিস তুমি ভালোভাবে জানবে। এই যে জি, এই ধ্রুবকটাকে মহাকর্ষ ধ্রুবক তো বলে, ইংরেজিতে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে। এই জিটার একটা মান আছে, সেই মানটা কত একবার লিখে দিই, ভালো করে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করো। জি যেটা দেখতে পাচ্ছ এর যে মান সেটা হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। স্যার এটা কোথা দিয়ে পেলেন এসব ইউনিট ফিউনিট? বলছে একটুখানি মন দিয়ে শোনো। জির মানটা ফিক্সড মান, এক্সপেরিমেন্টাল ডেটা করে পাওয়া 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে
সিজিএস এ মান, এই এসআই তে মান। এটা কিসে মান? এটা হচ্ছে এসআই ইউনিটে মান। স্যার যদি এটা জিটা সিজিএস এ জিজ্ঞাসা করতো তাহলে একই মান লিখতাম, 6.67 ইন্টু 10⁻⁻8 লিখতাম। তখন নিউটনটাকে তখন ডাইন লেখা হতো স্যার, হ্যাঁ স্যার। মিটার স্কোয়ারটাকে তখন সেন্টিমিটার স্কোয়ার লেখা হতো, আর kg⁻²কে লেখা হতো g⁻²। এই হয়ে যেত ওভারঅল ডেটা। বুঝতে পারলাম জিনিসটা? যে মানটা আমি এখানে লিখেছি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻², এটা হচ্ছে এসআই ইউনিটে হবে। সিজিএস এ বললে এই যে মানটা ডাইন সেন্টিমিটার স্কোয়ার g⁻², এটা সিজিএসএ হবে। এটা হলো ভ্যালু, ঠিক আছে। এবার ঘটনাটা হলো স্যার এটা তো আপনি এসআই ইউনিট আর সিজিএস ইউনিটে মান বললেন, হ্যাঁ স্যার বললাম। মহাকর্ষীয় ধ্রুবককে এখান থেকে একটা ছোট্ট কোয়েশ্চেন বারবার করে যে স্যার মহাকর্ষীয় ধ্রুবককে এই জি কে সার্বজনীন ধ্রুবক কেন বলে? আমি এখানে একটা ছোট কথা বলবো, ভালো করে ব্যাপারটাকে শুনবে। তুমি দুটো বস্তুকে নিয়ে তুমি কোনো গ্যাস মিডিয়ামে রাখো, মানে তুমি দুটো বস্তু নিয়েছো, এখানে একটা বস্তু ধরো, এখানে একটা বস্তু রয়েছে, এখানে একটা কোনো বস্তু রয়েছে, নিয়ে তুমি এর মধ্যে গ্যাসের কোনো মাধ্যমের মধ্যে রেখেছো যে যার চারপাশে কি আছে? গ্যাস আছে, এখানে গ্যাস আছে। তুমি এই একই দুটো বস্তুকে নিয়ে এই দুটো বস্তুকে নিয়ে কোনো তরলের মধ্যে রেখো, তুমি কোনো তরলের মধ্যে রাখো, এটা তুমি কোন মাধ্যম? এটা মনে করো কোনো হচ্ছে তরল মাধ্যম। তাহলে দুটো বস্তু নিয়ে তুমি যদি তরল মাধ্যমে রাখো, অথবা দুটো বস্তুকে নিয়ে তুমি যদি গ্যাস মিডিয়ামে রাখো, এই যে জি, এই জি এর মান কোনো পরিবর্তন হয় না। তুমি দুটো বস্তুকে নিয়ে যে কোনো জায়গায় রাখো, জির মান কোনো পরিবর্তন হবে না। তুমি গ্যাস মাধ্যমে রাখতে পারো, তুমি তরল মাধ্যমে রাখতে পারো, তুমি কঠিন মাধ্যমে রাখতে পারো, তুমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বস্তুকে রাখতে পারো, তুমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে দুটো বস্তুকে রাখতে পারো। জি এর যে মান, এই জি এর মান কোনো পরিবর্তন হবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন যে কোনো জায়গাতে তুমি নিয়ে চলে যাও দুটো বস্তুকে, তাদের মধ্যে ফোর্সের পরিবর্তন হতে পারবে। যদি দূরত্ব কম বেশি করো বা ভর কম বেশি করো, তাহলে ফোর্সের পরিবর্তন হবে। তুমি দুটো বস্তুর মধ্যে দূরত্ব বাড়াতে কমাতে পারো, কিন্তু তাদের মধ্যে যে জি, এই জি এর পরিবর্তন তুমি করতে পারবে না। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় তুমি চলে যাও না কেন, জি এর মানের কোনো পরিবর্তন হয় না, ক্যাপিটাল জি এর মানের কোনো পরিবর্তন হয় না। অনেকে বলে যে তুই ভাই জীবনে পরিবর্তন হয়ে গেছিস, তুই আর আগের মতন নেই। আমি বলবো পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম। গীতাতেও আছে, দেখবে, পরিবর্তনই হলো সংসারের নিয়ম। ঠিক একই রকম ভাবে জি এর মান পরিবর্তন হওয়াই নিয়ম ছিল, বাট জি এমন একটা কনস্ট্যান্ট, এমন একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট যে এই জি এর যে মান, এইটাকে তুমি কখনো পরিবর্তন দেখতে পাবে না। দুটো বস্তুকে নিয়ে তুমি গ্যাস মাধ্যমে রেখেছো, কোনো পরিবর্তন হবে না। দুটো বস্তুকে নিয়ে তুমি তরলে রেখেছো, জি এর কোনো পরিবর্তন হবে না। তুমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বস্তুকে রেখেছো, জির মান ওটাই থাকবে যেটা এখানে লেখা আছে 6.67 × 10⁻11। তুমি চাঁদে নিয়ে চলে গেছো, তুমি অন্য কোনো জায়গাতে নিয়ে চলে গেছো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে ক্যাপিটাল জি এর মান বদলে যাবে। হয় না ভাই, ক্যাপিটাল জি এর মান বদলায় না, কারণ জি মহাকর্ষীয় ধ্রুবক, জি ইউনিভার্সাল কনস্ট্যান্ট, জির মান কখনো পরিবর্তন হয় না। আজকে যদি ডক্টর স্ট্রেঞ্জের মতন যদি অন্য কোনো ইউনিভার্স থাকতো, সেখানে গিয়ে তুমি নিয়ে চলে যেতে, সেখানে হয়তো জির মান পরিবর্তন দেখতে পেতে। বাট এটা তো আর ডক্টর স্ট্রেঞ্জের মতন ওই মার্ভেলের যে মুভিগুলো হয় ওরকম তার দ্বিতীয় কোনো ইউনিভার্স মানে আমরা তো এখানে বানাচ্ছি না, বাট নেই এখানে। আমরা যে ইউনিভার্সের কথা বলছি, আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকি, এই জায়গাতে জি এর কোনো মানের পরিবর্তন হয় না। সে তুমি তরলে রাখো, তুমি গ্যাসে রাখো, তুমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখো, তুমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, জির মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। বাবুরে, ফিজিক্সটা কোথায়? দিল সে ফিল করো ভাই, ঠিক আছে? তো জির মান, মেন কথা যেটা বলার ছিল যে জি এর যে মানটা, সেই মানটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এটা হচ্ছে ফিক্স, ঠিক আছে? এই জন্য জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, এবং জি এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয় এটাকে। পরীক্ষাতে এই প্রশ্নটা দেয়
যে জি কে মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট কেন বলে? উত্তর এটাই লিখবে যে দুটি বস্তুকে আমরা তরল মাধ্যমে রাখি কিংবা গ্যাস মাধ্যমে রাখি কিংবা তরল মাধ্যমে রাখি কিংবা অন্য কোনো মাধ্যমে রাখি অথবা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র যে মাধ্যমেই রাখা হোক না কেন ক্যাপিটাল জি এর মানের কোনো পরিবর্তন হয় না, তাই জন্য জি কে বলা হয় ইউনিভার্সাল কনস্ট্যান্ট। পরীক্ষাতে অনেক সময় একটা জিনিস জানতে চায়, সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল জি, এই জি এর ডেফিনেশন জানতে চায়। স্যার ডেফিনেশন কি করে দেবো? এই সূত্রটা থেকেই এর ডেফিনেশন বেরিয়ে আসবে। শুধু এই প্রত্যেকটা জায়গাতে আমরা 111 বসিয়ে দেবো, দিলেই এর ডেফিনেশন বেরিয়ে আসবে। ঠিক আছে, দেখো ভালো করে, দেখলে তুই ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এদের যে ডেফিনেশনটা বলতে হয় সেটা এভাবে বলা হয় যে ধরো আমি এম এর জায়গায় 1 বসালাম, M2 এর মানটা হচ্ছে 1 বসালাম, আর এর মানটা 1 বসালাম, মানে আমাদের ফর্মুলা হচ্ছে F = G × M1 × M2, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই R²। জির মান আমাকে কত দেখাতে হবে? জির মান আমাকে আনতে হবে 6.67 × 10⁻⁻11। এটা G = এটা হতে হবে, G = এই মানটা হতে হবে। তো G = এই মানটা হওয়ার জন্য আমি একটা কাজ করছি, আমি M1 এর জায়গাতে 1 বসাচ্ছি, আমি M2 এর জায়গাতে 1 বসাচ্ছি, আমি R এর জায়গাতে 1 বসাচ্ছি, আর F এর জায়গাতে আমি কত বসাচ্ছি? 6.67 × 10⁻⁻11 নিউটন এত বসাচ্ছি। দেখো এম এর জায়গাতে 1 বসে আগে বসাতে দাও, তারপর কি ঘটনা ঘটে দেখো। এম এর জায়গায় 1 বসালাম, তাহলে এখানে এফ এর জায়গায় কত বসাবো? 6.67 × 10⁻11 আগে বসাই, 6.67 × 10⁻11 এটা এফ এর জায়গায় বসালাম, ইকুয়ালস টু জির জায়গায় জি লিখলাম, M1 এর মান 1 আছে বসালাম, M2 এর মান 1 আছে বসালাম, 1 × 1, আর R মানে 1 আছে এখানে বসালাম, 1 তার স্কোয়ার। জির মান কত হবে দেখো, জি এগুলো সব এক হয়ে গেছে, জি × 1 মানে এটা জি হবে, জাস্ট এই মানটাকে দেখে দেখে লিখে দেবো নিচে, 6.67 × 10⁻11 এটা বেরোলো। আমাদেরকে জি ইকুয়ালস টু কত আসতে হতো? এইটাই আসতে হতো, 6.67 × 10⁻11 এটাই আসতে হতো। তো জি ইকুয়ালস টু সেটাই এসেছে। কি করলে এসেছে? এম এর জায়গাতে 1 বসিয়েছি, এই যে এম ইকুয়ালস টু 1 বসিয়েছি, এই দেখে নাও M1 এর জায়গাতে 1 বসানো হয়েছে, M2 এর জায়গাতে 1 বসাতে হবে, 1 বসিয়েছি, ডিস্টেন্সটা 1 করতে হবে, ডিস্টেন্স আর আছে তার জায়গায় 1 বসিয়েছি। ফোর্সটা কত হয়েছে? ফোর্সের জায়গায় কত লিখেছি? ফোর্সের জায়গায় 6.67 × 10⁻11 লিখেছি। দেখে নাও যেখানে ফোর্স আছে ফোর্সের জায়গায় 6.67 × 10⁻11 লিখেছি। তো এইগুলোকে সব গুণ করলে এটা 1 হয়ে যাবে, 1 এর সাথে জি কে গুণ করলে জি বেরোবে, এটা যেরকম আছে সেরকম লিখবো। জির মান কত হতে হতো? জির মান হতে হতো এইটা 6.67 × 10⁻11 হতে হতো, এটা হতে হতো তাই তো হয়েছে। জির মান 6.67 × 10⁻11 এটাই তো হয়েছে, যেটা হতে হতো সেটাই তো হয়েছে, অসুবিধা তো কিছু নেই। এবার এইটা দিয়েই আমরা ডেফিনেশনের ব্যাখ্যা দেব, ভালো করে শুনবে, এটা দিয়েই আমরা ডেফিনেশনের ব্যাখ্যা দেব। কিভাবে বলবো দেখো, এটা দিয়েই বলবো, তোমরা শুনে শুনে লিখবে। দেখো ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। একক ভরের M1টাও হচ্ছে দেখো একক নিয়েছি, M2টাকেও একক নিয়েছি, তাহলে একক ভরের দুটি বস্তু কণাকে পরস্পর থেকে একক দূরত্বে রাখলে, বলবে 1 কেজি ভরের দুটি বস্তু কণাকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে, M1টাকে 1 ধরে নিয়েছি, এটাকে 1 ধরে নিয়েছি, এটাকে 1 ধরে নিয়েছি, সব এসআইতে বলছি, তাই জন্য বলবো 1 কেজি ভরের দুটি বস্তু কণা, 1 কেজি ভরের দুটি বস্তুকে, 1 কেজি ভরের দুটি বস্তুকে, কটা? এটা 1 কেজি ভরের বস্তু, এটা 1 কেজি ভরের বস্তু, 1 কেজি ভরের দুটি বস্তুকে কত দূরত্বে রাখা হয়েছে? 1 মিটার দূরত্বে, পরস্পর থেকে কত দূরত্বে রেখেছি? পরস্পর থেকে 1 মিটার দূরত্বে
পরস্পর থেকে কত দূরত্বে রেখেছি 1 মিটার দূরত্বে রাখা হলে 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হলে 1 মিটার দূরত্বে রাখা হলে তাদের মধ্যে যদি এই বলটা কাজ করে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন, এত বল কাজ করে। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 এত নিউটন বল কাজ করে, এত নিউটন বল কাজ করে। সেই বলকে তাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলি। তাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলি। হয়ে গেল এটা ডেফিনেশন, ইজিলি বার করে ফেললাম। জির মান কত এনেছি এটা, এর জন্য আমি কি করেছি, যেটা করেছি সেটাই ভাষা দিয়ে লিখেছি। 1 কেজি ভরের দুটি বস্তুকে কত দূরত্বে রেখেছি, পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রেখেছি। 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রেখেছি। তার জন্য যদি এত বল কাজ করে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 এত নিউটন বল কাজ করে, তাই লিখেছি 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হলে তাদের মধ্যে যদি এত নিউটন বল কাজ করে তাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলি। এটাই হচ্ছে জির মান, এটাই জি এর ডেফিনেশন। তাহলে দেখো তুমি এইটুকু টপিকের মধ্যে জি সম্পর্কে কত কিছু জেনে গেলে। এখনো দুটো জিনিস বার করা বাকি, এর ইউনিট এবং এর মাত্রা। দেখো ভালো করে বার করছি, এদিকে দেখো। F equals to G into M1 into M2 হোল ডিভাইডেড বাই কি, হোল ডিভাইডেড বাই R স্কোয়ার। ভালো করে ব্যাপারটা বুঝবে। এখান থেকে G এর মান বার করবার জন্য নিচে থাকা R স্কোয়ারটা উপরে গিয়ে গুণ হবে, তাহলে F ইন্টু R স্কোয়ার। M1 ইন্টু যেটা উপরে আছে এটা নিচে চলে আসবে, এটা নিচে চলে আসলে হয়ে যাবে M1 ইন্টু M2, এটা ইকুয়ালস টু G। জাস্ট মানগুলো বসাবো। ফোর্সের ইউনিট নিউটন হয়, দূরত্বের ইউনিট মিটার হয়, মাথায় স্কোয়ার হবে। M1 আর M2 এটার ভরের একক হচ্ছে কেজি, আর M2 মানে এটার ভরের একক হচ্ছে কেজি, ইজিক্যাল টু হচ্ছে জি। তাহলে হচ্ছে নিউটন, এখানে মিটার স্কোয়ার আছে আর এখানে কেজি স্কোয়ার আছে, এটাকে ওপরে তুলে লিখবো, হয়ে যাবে কেজি টু দি পাওয়ার -2। এটাই হয়ে যাবে জি এর ভ্যালু, নিউটন আছে লিখেছি, মিটার স্কোয়ার আছে লিখেছি, দুটো কেজি স্কোয়ার হবে তুলে লিখলাম কেজি টু দি পাওয়ার -2। জি এর হচ্ছে এটা ইউনিট, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। ফোর্সের একক কি হয় বাবু, ফোর্সের একক নিউটন, ওই জন্য ফোর্সের জায়গাতে নিউটন লিখেছি। আর মানে ডিস্টেন্স বোঝাচ্ছে, দূরত্ব। তুমি এখান থেকে কিছুটা দূরত্ব গেলে কিসে মাপবে, মিটারে মাপবে, দূরত্বের জায়গাতে মিটার লিখেছি। মাথায় স্কোয়ার আছে তাই স্কোয়ার লিখেছি। দুটো ভরকে কেজিতে মাপা হয়, কেজি আর কেজি লিখেছি, কেজি স্কোয়ার হয়েছে, তুলে লিখেছি কেজি টু দি পাওয়ার -2 হয়েছে। এটাই হচ্ছে জির মান, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটাই এসআই ইউনিট। সিজিএস ইউনিট বললে জাস্ট জায়গাগুলো চেঞ্জ করতে হবে। দিস ইজ কি ইউনিট, এটা হচ্ছে তোমার কাছে এসআই ইউনিট, এটা হচ্ছে এসআই ইউনিট। সিজিএস এ বললে কি করব, এই নিউটনটাকে ডাইন করে দেবো, এই মিটার স্কোয়ারটাকে সেন্টিমিটার স্কোয়ার করে দেবো, কেজিটাকে গ্রাম করে দেবো, পাওয়ারে -2 আছে লিখে দেবো। এটাই হয়ে যাবে জি এর কোন ইউনিট, এটা হয়ে যাবে জি এর সিজিএস ইউনিট। হয়ে গেল জিএস সিজিএস ইউনিট, এটা জি এর এসআই ইউনিট। এটা স্যার জি এর মাত্রা যদি বার করতে বলে সেটাও বেরিয়ে যাবে, মাত্রা যদি বার করতে বলে সেটাও বেরিয়ে যাবে বাবু। এদিকে তাকাবে, জি ইজ ইকাল টু এফ ইন্টু আর স্কোয়ার বলেছো, নিচে বলেছো M1 ইন্টু M2, এটা বলেছো, দেখে নাও তাই বলেছো। জি ইজ ইকাল টু এফ আর স্কোয়ার,
এফ আর স্কোয়ার, m1 m2 m1 m2, এখান থেকে জি এর মাত্রাও বেরিয়ে যাবে। কি করে বেরোবে স্যার? ফার্স্টে ফোর্সের মাত্রা বসাবো, তারপর দূরত্বের মাত্রা বসাবো, মাসের মাত্রাগুলো বসাবো, বেরিয়ে যাবে স্যার। এদিকটাতে একটু দেখো ভালো করে। তো আমরা জি ইজিক্যাল টু লিখবো ফোর্সের মাত্রা, বলের মাত্রা হয় mL(T⁻²), ফার্স্ট সেমিস্টারে পড়েছো। না পড়া থাকলে নিউটন চ্যাপ্টারটা খোলো, ওখান থেকে বলের মাত্রা পড়ে দেখো, এটা আমি এখানে রিপিট করব না। নিউটনের চ্যাপ্টারে আমি বলের মাত্রা পড়িয়েছিলাম, mL(T⁻²), বলের মাত্রা mL(T⁻²). দূরত্বের মাত্রা, এখান থেকে কতটা লেন্থ যাবে তুমি, সেটাই তোমার দূরত্ব। লেন্থ, দূরত্ব মানে লেন্থ। তাহলে আর কে আমরা এল লিখবো, স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম, হোল ডিভাইডেড বাই, নিচে মাস আছে মাস, ভরের মাত্রা ক্যাপিটাল এম হয়, তাহলে ক্যাপিটাল এম ইন্টু এই m2টার জন্য আর একটা ক্যাপিটাল এম। কাটাকাটি করবো, গল্প শেষ। একটা এম আর একটা এম কেটে গেল, এখানে m⁻1 আছে, ওপরে তুলে দেবো, হয়ে যাবে m⁻⁻1। এল আর এল স্কোয়ার গুণ হবে, হয়ে যাবে এল কিউব, T⁻², T⁻², সবকিছুকে থার্ড ব্র্যাকেটের মধ্যে বন্দি করে দেবো। তুমি চাইলে এগুলোকেও থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো, অসুবিধা কিছু নেই। মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। যেরকম লাইফ সায়েন্সে, বায়োলজিতে কোনো সায়েন্টিফিক নেম লিখতে হলে তার নিচে আন্ডারলাইন করে লেখো, সেরকমই জির ক্ষেত্রে বা যে কোনো জিনিসের মাত্রা বার করার ক্ষেত্রে সেটাকে ফিজিক্সের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এটা লেখা নিয়ম বা লেখা উচিত, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে জি এর মাত্রা, এই হচ্ছে জি এর ইউনিট, এই হচ্ছে জি এর ইউনিট, এই হচ্ছে জি এর মান, এই হচ্ছে জি এর ইকুয়েশন, এই হচ্ছে জি এর ডেফিনেশন। আর তার আগে আমি বলে দিয়েছি জি কে কেন সার্বজনীন বলে, এটা হচ্ছে তার ব্যাখ্যাটা এখানে রয়েছে। এইটুকু টপিক পড়িয়েছি, তুমি চিন্তা করো অফলাইনে তোমাকে কোনো জায়গাতে এতটা ডিটেলসে কোনোভাবে কোনো দিন এত ডিটেলসে তোমাকে কেউ বলবে না। আমি জি পর্যন্ত পড়াতে গিয়ে তোমাদের কাছে মিনিমাম 30 মিনিটের ওপর আমার চলে গেল শুধু মহাকর্ষের জি অবধি পড়াতে। এই 30 মিনিটে তোমাদের একটা চ্যাপ্টারে হাফ শেষ হয়ে যায় অফলাইনে। এখনো সময় আছে, সেকেন্ড সেমিস্টার যদি ঠিক করতে চাও, কারোর বদনাম করছি না, কারোর সুনাম, কারোর ভালো নাম, কারোর খারাপ নাম, কোনোটাই আমি করছি না। আমাদের অনলাইন যে কোর্স আছে, যদি হেল্প লাগে জয়েন করতে পারো। আমার নাম্বার আমি এখানে দিয়ে রাখছি, 7003435951। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। পুরো সেমিস্টার তোমাকে আমি 599 টাকা পড়াবো মাত্র। আমাদের পুরো অ্যাপে পুরো ডিটেলসে পড়ানো হয়, মাত্র 599, মাত্র 600 টাকা। গোটা সেমিস্টার মানে প্রায় 6 মাস, 6 মাস তুমি 600 টাকায় পড়ছো, মানে মাসে 100 টাকা করে। মাত্র মাসে 100 টাকা করে পড়ে তুমি এরকম ডিটেলসে, এর থেকেও বেশি ডিটেলসে পাবে। সেখানে অফলাইনে তুমি চিন্তা করো, তুমি পার মান্থ 600 টাকা করে দাও, পার মান্থ 600 টাকা। আর আমরা গোটা সেমিস্টার 600 টাকা, মানে মাসে 100 টাকা, ওদের মাসে 600 টাকা। এবার নিজেরা দিমাগ থাকলে, বুদ্ধি থাকলে একটু ভেবে দেখো যে আমি বাইরে যেখানে পড়ছি সেখানে বুঝতে পারছি না, পার মান্থ আমার 600 টাকা বেরিয়ে যাচ্ছে, সেই জায়গায় করব, নাকি যেখানে মাত্র 100 টাকা দিয়ে এর থেকে বেশি ডিটেলসে পড়া যায়, এর থেকে বেশি নোটস, এর থেকে বেশি তোমাদেরকে হচ্ছে কোশ্চেন সলিউশন, প্রশ্নবিচিত্রা সলিউশন, পরীক্ষা নামা, সবকিছু একটা জায়গার মধ্যে পেয়ে যাচ্ছে, আমি এখানে করব। এবার এটা তোমার উপর ডিপেন্ড করছে। যদি চাও, যে নাম্বারটা দিলাম এতে হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, পাবে না আমাকে। হোয়াটসঅ্যাপ করো, দিস ইজ হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? যদি চাও জয়েন করতে পারো। চলে আসবো হচ্ছে জি, এখানটাতে পড়ানো হয়ে গেল, জির সম্পর্কে সব বলে দিলাম। তাহলে জি সম্পর্কে সবার আগে মহাকর্ষ পড়ালাম। দেখেন আজকে টপিকগুলো এখনো পর্যন্ত কি কি হলো। মহাকর্ষ হলো, নিউটনের সূত্র হলো, নিউটনের সূত্রের দেখালাম, জিনিসটা বললাম নিউটনের সূত্র কি, কিভাবে এলো, তার ব্যাখ্যা, তার প্রতিষ্ঠা, সবকিছু করে দেখালাম, সমীকরণ টমীকরণ বানালাম। সেখান থেকে জি জিনিসটা কি সেটুকু বললাম এতক্ষণ ধরে। মহাকর্ষ ধ্রুবক কি, তার ডেফিনেশন কি, তার ইউনিট কি, তার এসআই ইউনিট কি, তার সিজিএস ইউনিট কি, তার মাত্রা কি,
তার মানে মহাকর্ষ ধ্রুবককে কেন সার্বজনীন ধ্রুবক বলে, এত কিছু জিনিস এইটুকুর মধ্যে থেকে বললাম। এই ধরনের জিনিসগুলো পরীক্ষাতে প্রশ্ন হবে। এবার চলে আসছি এর পরের টপিকে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মহাকর্ষীয় সূত্রের সার্বজনীনতা। স্যার মহাকর্ষীয় সূত্রের সার্বজনীনতা মানে কি? মহাকর্ষের যে সূত্র সেটা কি সব জায়গায় অ্যাপ্লিকেবল? ইয়েস স্যার, সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল। সব জায়গায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল। হ্যাঁ, কিছু কন্ডিশন আছে, কিছু তোমার হচ্ছে রয়েছে যে যে জায়গাতে মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল হয় না, সেটা খুব রেয়ার কেস, কিন্তু মহাকর্ষ সূত্র সব জায়গায় অ্যাপ্লিকেবল। সেটাই দেখো এখানটাতে লেখা আছে, মহাকর্ষ যে বল এটা কণা দুটোর ভর আর পারস্পরিক দূরত্ব ছাড়া অন্য কোনো ধর্মের উপর এটা নির্ভর করে না। দেখবে মহাকর্ষ সূত্রের যে ইকুয়েশন F = G × m1 × m2 হোল ডিভাইডেড বাই r², তাহলে দেখতে পাচ্ছ যে মহাকর্ষ বলটা কেবলমাত্র বস্তু দুটোর ভরের উপর ডিপেন্ড করছে। m1 আর m2 দুটো বস্তুর মাসের উপর ডিপেন্ড করছে, আর মানে দূরত্বের উপর ডিপেন্ড করছে। এই দুটো ছাড়া অন্য কিছুর উপর নির্ভরশীল নয়, তাই বলা আছে মহাকর্ষ বল কণা দুটির ভর এবং পারস্পরিক দূরত্ব ছাড়া অন্য কোনো ধর্মের উপর নির্ভর করে না। এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা শোনো, কণা কোন অণু পরমাণু দ্বারা গঠিত, এরা কঠিন, তরল না বায়বীয়, এই সব কিছু মহাকর্ষকে প্রভাবিত করে না। মানে তুমি কোনো কণা নিয়েছো, সেই কণাটা বা সেই অণুটা বা সেই পরমাণুটা কি দিয়ে গঠিত, মানে কোনো কণা একটা, সেটা কোন অণু দ্বারা গঠিত বা কোন পরমাণু দ্বারা গঠিত, বা সেটাকে তুমি কঠিনে রেখেছো নাকি তরলে রেখেছো নাকি গ্যাসীয় মাধ্যমে রেখেছো, তার উপর নির্ভর করে না। এটাই তো তোমাদেরকে তখন বোঝাচ্ছিলাম। তুমি একটা কণা নিয়েছো, কণাটা দুটো বস্তু কণা নিয়েছো মনে করো, নিয়ে তুমি একটা তরলের মধ্যে রেখেছো, সেখানেও যত মহাকর্ষ বল কাজ করবে। ওই একই বস্তুকে একই দূরত্ব নিয়ে রাখলে অন্য কোনো একটা জায়গাতে তাই দূরত্ব কাজ করবে। মনে করো একটা ব্যাপারকে আরেকবার বলছি, শোনো ভালো করে। এখানে একটা বস্তু, এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে। এটা হচ্ছে কঠিনের, এটা হচ্ছে কঠিন মানে এর মধ্যে শুধু কঠিন পদার্থ রয়েছে, কঠিনের মধ্যে রাখা হবে, মানে বালি টালি ভর্তি এরকম। এটার মধ্যে তরল রয়েছে, এর মধ্যে তরল রয়েছে, ঠিক আছে, এটা তরলের পাত্র। আর এই জায়গাটাতে আমাদের হচ্ছে গ্যাসীয় পাত্র, এটা হচ্ছে আমাদের গ্যাসীয় পাত্র। তুমি এখন দুটো বস্তু নিয়ে আসলে, ভালো করে ব্যাপারটাকে বুঝবে। তুমি এখন দুটো বস্তুকে নিয়ে আসলে, এটা মনে করো 2 গ্রাম, এটা মনে করো 3 গ্রাম, এদের মধ্যে ডিস্টেন্স 5 মিটার। আবার একই দুটো বস্তু সেম করলে 2 গ্রাম আর 3 গ্রাম, এদের মধ্যে ডিস্টেন্স 5 মিটার। এদের মধ্যে তুমি 2 গ্রাম আর 3 গ্রামের বস্তু নিয়ে আসলে, এটা 2 গ্রাম, এটা 3 গ্রাম, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5 মিটার। ভালো করে আমার কথাটা শোনো, এর ভর 2 গ্রাম, এর ভর 3 গ্রাম, এর ভর 2 গ্রাম 3 গ্রাম, 2 গ্রাম 3 গ্রাম, আর ডিস্টেন্সটা একই রেখেছি, দেখো 5 করে। প্রত্যেকটা বস্তুর ভরও একই রেখেছি, প্রত্যেকটা বস্তুর দূরত্বটাকেও একই রেখেছি। আকর্ষণ বলটা দেখতে পাবো একই থাকবে, আকর্ষণ বল চেঞ্জ হবে না, আকর্ষণ বল চেঞ্জ হবে না। দুটো বস্তুর ভর যদি একই থাকে, তাদের দূরত্বটা যদি একই থাকে, আকর্ষণ বল একই থেকে যাবে। সে তুমি কঠিনে রাখো, সে তুমি তরলে রাখো, সে তুমি গ্যাসে রাখো, কিচ্ছু আসে যায় না। এদের মধ্যে আকর্ষণ বল যদি মনে করো 10 নিউটন কাজ করে, এখানেও আকর্ষণ বল 10 নিউটনই কাজ করবে, এখানেও আকর্ষণ বল 10 নিউটনই কাজ করবে, এটাই কাজ করবে। এখানকার আকর্ষণ বল 10 নিউটন হলে এখানেও 10 নিউটন হবে, এখানেও 10 নিউটন হবে। আমি মান্না বসে আমতাবর একটা ভ্যালু বলছি, এটা মাথায় রেখে চলো। অনেকে ক্যালকুলেট করে বলবে স্যার 10 নিউটন তো হচ্ছে না। আরে ভাই, আমি ওটা করেছি, ক্যালকুলেশন করে বলছি, আমি এটা আমতাবরা বোঝানোর জন্য ইউজ করছি। দুটো বস্তুর ভর যদি একই থাকে আর তাদের ডিস্টেন্স গুলো যদি একই থাকে, কঠিনে রাখলেও যা ফোর্স কাজ করবে, তরলের মধ্যে রাখলেও একই ফোর্স কাজ করবে, গ্যাসের মধ্যে রাখলেও একই ফোর্স কাজ করবে। তার মানে এটা সব জায়গায় ব্যবহার করা যাচ্ছে, কঠিনের ক্ষেত্রেও একই, তরলের ক্ষেত্রেও একই, গ্যাসের ক্ষেত্রেও একই। তার মানে মহাকর্ষ সূত্র সব জায়গাতে অ্যাপ্লিকেবল, সব জায়গাতে অ্যাপ্লিকেবল। সেই জন্য এই জন্যই বলা হচ্ছে কোন কণা অণু পরমাণু দ্বারা গঠিত, কোন কণা অণু দ্বারা, কোন অণু দ্বারা গঠিত, কোন পরমাণু দ্বারা গঠিত, এর উপর নির্ভর করে না। বা এরা কঠিনে রেখেছো না তরলে রেখেছো, নাকি এটাকে তুমি কোনো বায়বীয় মাধ্যমে রেখেছো, মানে গ্যাসীয় মাধ্যমে রেখেছো, এই সব কিছু মহাকর্ষকে প্রভাবিত করে না। বোঝাতে পারলাম জিনিসটা? তুমি কঠিনে রাখলেও যত ফোর্স কাজ করবে, তরলে রাখলেও একই ফোর্স কাজ করবে, কোনো গ্যাসীয় মাধ্যমে রাখলেও একই ফোর্স কাজ করবে। নেক্সট পয়েন্ট শুনবে, মাধ্যম বা উষ্ণতার উপর মহাকর্ষ নির্ভরশীল নয়।
তাই তো বললাম কঠিনের ক্ষেত্রে একই, তরলের ক্ষেত্রে একই, গ্যাসের ক্ষেত্রে একই। মনে করো এটা বেশি গরম, এটা ঠান্ডা, এটা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা, তার উপর মহাকর্ষ বল নির্ভর করে না। বেশি গরম আছে বলে এই জায়গাটাতে যে মহাকর্ষ বল বেড়ে যাবে বা কমে যাবে এরকম হয় না। উষ্ণতার ওপর মহাকর্ষ বল নির্ভর করে না। উষ্ণতার ওপর মহাকর্ষ বল নির্ভর করে না, নির্ভর করে বস্তু দুটোর ভরের ওপর আর কেবল ওদের দূরত্বের ওপর, আর কিছুর উপর নির্ভর করে না। এটা উষ্ণ হলো কি ঠান্ডা হলো তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে বস্তুটার ভর যদি একই থাকে আর বস্তুটার দূরত্ব যদি একই থাকে, মহাকর্ষ বল চিরকাল একই থাকবে। উষ্ণ মাধ্যমে রেখেছো নাকি শীতল মাধ্যমে রেখেছো তার উপর ডিপেন্ড করছে না, মহাকর্ষ বল একই থাকবে। এই জন্যই মহাকর্ষ সূত্র সার্বজনীন। যেমন বাঙালির দুর্গাপুজো কিন্তু সার্বজনীন। সে তুমি হিন্দু হও, সে তুমি খ্রিস্টান হও, সে তুমি মুসলিম হও, সবার জন্য আমাদের এই মা, সবার জন্য দুর্গা মা। কারোর সাথে কোনো ভেদাভেদ নেই, কারোর সাথে কোনো মতবিরোধ নেই, সবার জন্য উৎসব। ধর্ম যার যারই হোক না কেন, উৎসবটা সবার জন্য, কারোর সাথে কোনো ভেদাভেদ নেই। যে কোনো ধর্মের মানুষের জন্য সে সবাই এটাকে উপভোগ করতে পারে, সবাই এটাতে আনন্দ করতে পারে, সবাই এটাতে মজা করতে পারে। এই জন্যই তো এই উৎসব সার্বজনীন উৎসব। ঠিক সেরকম ভাবে মহাকর্ষ সূত্র এটাও সার্বজনীন। সেটা কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক, ফোর্স সবার জন্য একই, মা সবার জন্য একই। ধর্ম তোমার যাই হোক না কেন, মা সবার জন্য একই। আমি এখানে কোনো ধর্মের প্রচার করছি না, আমি এখানে বাস্তব সামাজিক উৎসবের সাথে মিলিয়ে পড়াটাকে বোঝাচ্ছি। অনেকে কমেন্ট করতে আসবে, স্যার আপনি ধার্মিক কথাবার্তা বলছেন ভিডিওর মধ্যে। ভাই দুর্গাপুজো নিয়ে ভিডিও, দুর্গাপুজো নিয়ে মানে কোনো জিনিস বলাটা কি খারাপ? খারাপ না। আমি কোনো ধর্ম নিয়ে কিছু বলছি না, কোনো ধর্মকে অ্যাটাক করছি না, কোনো ধর্মকে খারাপ কথা বলছি না। আমি জাস্ট বোঝানোর জন্য এটাকে বলছি, মাকে নিয়ে বলছি, একটা সর্বজনীন শক্তিকে নিয়ে বলছি। এটাকে পড়াটাকে পড়ার সেন্সে নেবে, কোনো রকম কোনো ফালতু সেন্সে বা অন্য কোনো বাজে মতলবে এটাকে ভাববে না। ঠিক আছে, এটুকু বলার আছে। চলো, এই জন্যই মহাকর্ষ সূত্র সার্বজনীন। নেক্সট, এর পরের পার্টে চলে যাই। মহাকর্ষ বলের ধর্ম, যেটা পড়ালাম সেটাই। মহাকর্ষ বল বলে দিয়েছে দেখো মাধ্যম নিরপেক্ষ। যেটা বলা হলো, ভাই মহাকর্ষ বল মাধ্যম নিরপেক্ষ না। তুমি কঠিনে রাখলেও যা হবে, তরলে রাখলেও তাই হবে, গ্যাসীয় মাধ্যমে একই থাকবে, শুধু ওদের ভর একই থাকতে হবে আর ওদের মধ্যে ডিস্টেন্সটা একই থাকতে হবে। তাহলে মহাকর্ষ বল মাধ্যম নিরপেক্ষ। তারপরের কথা কি বলেছে? এটা হচ্ছে সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স। এটা ঠিক আছে, কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। এটার ব্যাখ্যা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে রয়েছে। সংরক্ষী বল জিনিসটা কি, জাস্ট পয়েন্টটা মনে রেখো। মহাকর্ষ বলটা কি? সংরক্ষী বল। এটা আকর্ষণ ধর্মী। মহাকর্ষ বল সবসময় আকর্ষণ ধর্মী। যেমন তুমি যদি এটা কুলম্বের সূত্র হতো, দুটো আধান থাকতো, তাদের মধ্যে যে বল কাজ করে সেটা আকর্ষণ ধর্মী হতে পারে, আবার বিকর্ষণ ধর্মীও হতে পারে। যেমন দুটো চার্জ যদি প্লাস আর মাইনাস হয়, তাহলে এদের মধ্যে কি কাজ করবে? আকর্ষণ কাজ করবে। এদের মধ্যে কি কাজ করবে? আকর্ষণ কাজ করবে। এদের মধ্যে আকর্ষণ কাজ করবে ভাই। আবার দুটো চার্জই যদি প্লাস প্লাস হয়ে যায়, তখন এদিকে বিকর্ষিত হবে, এদিকে বিকর্ষিত হবে। এটা বিকর্ষণ ধর্মী দেখা যায় কুলম্বের সূত্রের ক্ষেত্রে। যে বল পাওয়া যায়, স্থিরতারিতিক যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যেটা পাও না কেন, সেটা হচ্ছে আকর্ষণ ধর্মী, বিকর্ষণ ধর্মী দুটোই হতে পারে। কিন্তু দুটো বস্তু পরস্পরকে চিরকাল আকর্ষণ করে চলেছে। এই বলটা চিরকাল আকর্ষণ ধর্মী, এই বল বিকর্ষণ ধর্মী নয়। তাহলে থার্ড পয়েন্টও আশা করি আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। মহাকর্ষ বলের ধর্ম আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি আসি যে আমরা মহাকর্ষ বলকে ফিল করতে পারি না কেন। আজকে যদি আমার পাশে আমার আর একটা বন্ধু এখানে দাঁড়িয়ে থাকে,
নিউটনের সূত্র অনুযায়ী আমার আর এই বডিটার মধ্যে, মানে এখানে যে বস্তু দাঁড়িয়ে থাকবে, তারা দুজনার তো দুটো ভর তো পরস্পরকে আকর্ষণ করে, দুটো বন্ধু তো পরস্পরকে আকর্ষণ করবে। তার মানে যে কোনো দুটো বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, এটাই নিউটনের থিওরি ছিল। তাহলে আমরা দুজনকে আকর্ষণ করব, তাই তো দুজনে সেটে যাওয়ার কথা একসাথে। আমি যেরকম ধরে দেওয়ালে সেটে দিই সেরকম আমার তো তাহলে এইখানে থাকা বন্ধুটার সাথে আমার তো সেটে থাকার কথা, বা আমার পিছনে যে বোর্ডটা রয়েছে তার সাথে তো আমার এতক্ষণ সেটে থাকার কথা ছিল। তা আমরা সেটে যাচ্ছি না কেন? দুজনে পরস্পরের সাথে চিপকে যাচ্ছে না কেন? দুটো হাত রেখেছি এরকম পাশাপাশি, এ আর এই হাতটা দুজনে পরস্পরকে তো আকর্ষণ করছে নিউটনের থিওরি অনুযায়ী। তাহলে এরা পরস্পরের সাথে সেটে যাচ্ছে না কেন? এটা আমি ডিসকাশন করছি, মনোযোগ সহকারে শোনো। ধরো F ইকুয়ালস টু G ইন্টু M1 ইন্টু M2 হোল ডিভাইডেড বাই R স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। ভালো করে কথাটা শোনো। মনে করো যে দুটো বন্ধুর কথা আমি বলছি, দুটো বন্ধু খুব ভারী সাইজের দুটো বন্ধু, 100 কেজি ওয়েট, আমাদের মোটা ভাইয়ের মতো, রাহুল মোটা ভাইয়ের মতো। জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। মাসের ভর, দুটো মোটা ভাই রয়েছে আমাদের, একজনের ভর 100 কেজি, আর একটা মোটা ভাই রয়েছে তারও ভর হচ্ছে 100 কেজি। নিচে এখানে R স্কোয়ারটাকে R স্কোয়ারই রাখলাম আপাতত। তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো তো, দুটো 100 কেজি ভরের বডি রয়েছে, মানে এই দুটো 100কে গুণ করলে এটা 10 টু দি পাওয়ার 4 হবে। খুব ভারী দুটো ব্যক্তিকে নিয়েছি যাদের ভর 100 কেজি করে, এরকম ব্যক্তি নিয়েছি। তোমার আমার ভর আর কত কেজি হবে? আমার ভর হার্ডলি 60-65 কেজি হবে, রোগা পাতলা মানুষ, হালকা পাতলা চেহারা আমার, ঠিক আছে। তরুণ স্যারের মতন যদি একটা মোটা মানুষ থাকে তার ভর হয়তো 100 কেজি, আর একটা হয়তো রাহুল মোটা ভাই, তার হয়তো ভর 100 কেজি। তাহলে তরুণ স্যারকে আর রাহুলকে যদি আমি পাশাপাশি দাঁড় করাই, তাহলে পরস্পরের সাথে সেটে যাওয়ার কথা, কিন্তু সেটাই যাচ্ছে না। কেন যাচ্ছে না সেটাই বলবো, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 100 কেজি ভর কার? 100 কেজি ভর, 100 কেজি ভর কার? 100 কেজি ভর হচ্ছে তরুণ স্যারের, আর একটা 100 কেজি ভর কার? রাহুলের। তাহলে এদের দুজন পরস্পরকে সেটে যাচ্ছে না কেন? তুমি এদের দুজনের ভরকে মাল্টিপ্লাই করে দেখো, এটা 10 টু দি পাওয়ার 4 মতো হবে। দুটো 100 গুণ করলে 10 টু দি পাওয়ার 4 হয়, এটুকু বুঝেছো ভাই? একটা, দুটো, তিনটে, চারটে, কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 4 হচ্ছে হিসাব মতো। আর এখানে দেখো পাওয়ারে খেয়াল করে দেখো 10 টু দি পাওয়ার -11 আছে। তো এই 10 টু দি পাওয়ার -11 আর এই 10 টু দি পাওয়ার 4 এর মধ্যে, মানে 10 টু দি পাওয়ার 4 মানে এই দুটো 100কে গুণ করলে যে 10 টু দি পাওয়ার 4 হবে, এটার সাথে যখন এই 10 টু দি পাওয়ার -11 কে মাল্টিপ্লাই করবে, মান কত আসবে? মান কত আসবে তুমি চিন্তা করো। তোমার মান আসবে 6.67 বাই R স্কোয়ার সামথিং, 6.67 R স্কোয়ারের মানে যা হোক একটা হবে, কিছু না কিছু। এখানে আসবে 10 টু দি পাওয়ার -11, আর এই দুটোকে গুণ করলে আসবে নিয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -7 আসবে। কারণ এটা 4 হচ্ছে, দুটো মিলে 10 টু দি পাওয়ার 4 হচ্ছে, দুটো 100 গুণ করলে 10 টু দি পাওয়ার 4, আর এখানে এখনো -11 আছে। তো হিসাব করে 4 থেকে -11 বাদ গিয়ে এখানে পড়ে থাকবে 10 টু দি পাওয়ার -7। -7 ফলো করো, 10 টু দি পাওয়ার -7। দুটো বড় মোটা সাইজের ব্যক্তি নিয়েছি, তরুণ স্যার আর রাহুল। তারপরেও এখানে যে ফোর্সের মান সেটা এসছে 10 টু দি পাওয়ার -7। ভাই 10 টু দি পাওয়ার -7 এসছে, মানে যে ফোর্সটা বেরোবে না তার পাশে 10 টু দি পাওয়ার -7 থাকবে। মানে হিসাব মতো 10 টু দি পাওয়ার -7 কে তুমি 1/10 টু দি পাওয়ার 7 ও লিখতে পারো। 10 টু দি পাওয়ার -7 কে 1/10 টু দি পাওয়ার 7 ও লেখা যায়, অসুবিধা কিছু নেই। যদি সেটা লেখো তাহলে তুমি চিন্তা করো, এই নাম্বারটাকে তোমার 10 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করতে হচ্ছে। আরে 10 টু দি পাওয়ার -7 মানে অনেকে বোঝে না ভাই, এটাকে 1/10 টু দি পাওয়ার 7 ও তো লেখা যায়। তার মানে এই নাম্বারটাকে তুমি কত দিয়ে ভাগ করছো? 10 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করছো। তার মানে বুঝতে পারছো অ্যান্সার কত হবে? 0.00000, প্রায় 7টা মতো জিরো, তারপরে গিয়ে ওই নাম্বারটা, মানে ওই ফোর্স ফিল করার মতো না, 0.7খানা জিরো প্রায়, ওই ফোর্স ফিল করার মতো না। এখন তুমি ভাবলে যে তাহলে তরুণ স্যারের মোটা ভাই দাঁড়াচ্ছে না, এখন আমি দুটো আরো ভারী দুটো জিনিস বসাই। তুমি এখন মনে করলে দুটো ভারী দুটো ট্রাক এখানে রাখার চেষ্টা করলে, এখানে তুমি মনে করলে দুটো খুব ভারী দেখে ট্রাক রাখলে, একটা ট্রাকের ভর 1000 কেজি, আর একটা ট্রাক রেখেছো তার পাশে 1000 কেজি, দুটো ট্রাক রেখেছো। দুটো ট্রাক তো পরস্পরের সাথে সেঁটে যাওয়ার কথা, কেন সেঁটে যাচ্ছে না? তাও হিসাবে আসো।
তিনটে তিনটে কটা, 6টা জিরো হচ্ছে, আর এখানে -11 আছে। পাওয়ার ক্যালকুলেশন করলে 10 টু দি পাওয়ার -5 হবে, -5, এটা হবে 10 টু দি পাওয়ার -5 হবে। পাওয়ারে কত আসছে? 10 টু দি পাওয়ার -5, মানে বুঝতে পারছো 10 টু দি পাওয়ার -5, এখানে তিনটে তিনটে 6টা জিরো, আর এখানে 10 টু দি পাওয়ার -11 আছে, হিসাব করে দেখো 10 টু দি পাওয়ার -5 হবে। তাহলেও তো সেই ফোর্স ফিল করা যাবে না ভাই। 10 টু দি পাওয়ার -5 মানে যে ডেটা আসবে তাকে 10 টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করব, মানে সেই ডেটা ফিল করার মতোই না। 10 টু দি পাওয়ার -5 সেই ডেটা ফিল করার মতনই না। 10 টু দি পাওয়ার -5 মানে বোঝো, এই নাম্বারটার সাথে 10 টু দি পাওয়ার -5 ক্যালকুলেটরে গুণ করে দেখো, দেখবে 0.00000 করে গিয়ে তারপরে কি একটা নাম্বার পাবে। সেই ডেটা ফিল করা যায় না, সেই ফোর্সটাকে ফিল করা যায় না। ওই জন্য দুটো মোটা মোটা ব্যক্তি পাশে বসে থাকুক না কেন, তরুণ স্যার রাহুলের মতো দুটো মোটা ব্যক্তি থাক, কিংবা দুটো ট্রাক পাশাপাশি যাক, আকর্ষণ বল ফিল হবে না। আকর্ষণ বল তখন ফিল হবে যখন এই যে দুটো মাস এদের ভর অত্যাধিক বেশি হবে, তখন ফিল হবে। যেমন সূর্য আর পৃথিবী, সূর্যের ভর অনেক বেশি, পৃথিবীর ভর অনেক বেশি, এদের মধ্যে আকর্ষণ ফিল হয়। এটাই এখন আমরা ক্যালকুলেশন করব। সূর্য ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, সূর্য ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, সূর্য ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, এটা আমরা ক্যালকুলেশন করব। স্যার ইজিলি ক্যালকুলেশন হয়ে যাবে? হ্যাঁ স্যার ক্যালকুলেশন হয়ে যাবে। কি করে? আগে তোমাকে কিছু ডেটা জানতে হবে, কিছু ইনফরমেশন জানতে হবে। প্রথমত হচ্ছে সূর্যের ভর জানতে হবে, মাস অফ সান কত, সেটা সূর্যের ভর। সূর্যের ভর হচ্ছে, ক্যালকুলেশন করা হবে দেখবে 2 × 10 টু দি পাওয়ার 30 কেজি, 2 × 10 টু দি পাওয়ার 30 কেজি। মাস অফ আর্থ 6 × 10 টু দি পাওয়ার 24, এত কেজি। দেখো ভর দেখো সালা, এ 10 টু দি পাওয়ার 30 অর্ডারে আছে, 10 টু দি পাওয়ার 24 কেজি অর্ডারে আছে। মাস অফ সান সূর্যের ভর, মাস অফ আর্থ পৃথিবীর ভর। সূর্য আর পৃথিবীর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে r = 15 × 10 টু দি পাওয়ার 10 মিটার, 10 টু দি পাওয়ার 10 মিটার। এটা হচ্ছে সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব। এবার তুমি যদি সব ডেটাগুলো এর মধ্যে বসাও, F = G × মাস অফ সান m1 হলো এটা, ইন্টু মাস অফ আর্থ m2 হলো এটা, ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার মানে r এর স্কোয়ার। সব ডেটা এর মধ্যে বসাও। F = G এর মান হচ্ছে 6.67 × 10 টু দি পাওয়ার -11। মাস অফ সান সূর্যের ভর 2 × 30 কেজি, 2 × 10 টু দি পাওয়ার 30 কেজি। মাস অফ আর্থ মানে পৃথিবীর ভর 6 × 10 টু দি পাওয়ার 24, 6 × 10 টু দি পাওয়ার 24। এদের মধ্যবর্তী দূরত্ব 15 × 10 টু দি পাওয়ার 10, 15 × 10 টু দি পাওয়ার 10 তার স্কোয়ার। তুমি টোটালটাকে হিসাব করো, হ্যাঁ বাড়িতে বসে টোটালটাকে হিসাব করো ক্যালকুলেটরে মেরে, তুমি দেখবে এটা আনসার পাবে 3.53 × 10 টু দি পাওয়ার 22, এত নিউটন মতো অ্যান্সার পাবে। হিসাব তুমি ক্যালকুলেটরে মেরে করো বা যেতে ইচ্ছা করো, এই মানটা মনে রেখো, সূর্য আর পৃথিবীর মধ্যে এত আকর্ষণ বল কাজ করে, 3.53 × 10 টু দি পাওয়ার 22 নিউটন, এত আকর্ষণ বল কাজ করে। পাশে প্রায় লিখো, কারণ এটা আনুমানিক, এটা অনুমান করা হয় এত বল কাজ করে। সূর্যের ভর এটা, এটা তোমাদের কেপলারের থিওরি যখন পড়াবো সেখানে এই জিনিসটা জানতে পারবে যে সূর্যের ভর এটা কি করে এলো। পৃথিবীর ভর যে এটা কি করে এলো, যখন কেপলারের থিওরি পড়াবো তখন জানতে পারবে। আর এইটা তো ছোটবেলা থেকে পড়ে আসছো, 15 কোটি কিলোমিটার সূর্য আর পৃথিবীর মধ্যে ডিস্টেন্স, ভূগোলে পড়েছো ক্লাস 1 2 3 4 5 6 7, প্রায় অলমোস্ট অনেক ক্লাসেই পড়েছো এটা। আর এর জায়গায় সেই মানটা বসানো হয়েছে, এইখানে সব ডেটা বসানো হয়েছে। জির মান তোমার জানা ছিল 6.67 × 10 টু দি পাওয়ার -11 হয় বসিয়েছি, সূর্যের ভর এটা হয় বসিয়েছি, পৃথিবীর ভর এটা হয় বসিয়েছি। ক্যালকুলেশন করে তুমি দেখো এটা তোমার কাছে মান আসবে 3.53 × 10 টু দি পাওয়ার 22 নিউটন মতো। ভাই জাস্ট খেয়াল করো, এটা না 10 টু দি পাওয়ার 22 আছে, +22 প্লাস, আগে মাইনাস নেই, মানে এটার পাশে
22 খানা জিরো বসবে শালা, এটার পাশে 3.53 পাশে 22 খানা জিরো বসবে, মানে 2 ঘর পর পয়েন্ট সরে যাবে, তারপর আরো 20 খানা জিরো বসবে। তাহলে চিন্তা করো এত নিউটন ফোর্স কাজ করছে সূর্য আর পৃথিবীর মধ্যে, এত নিউটন ফোর্স কাজ করছে। এই পয়েন্টটা 2 ঘর সরিয়ে দাও, তাহলে এখান থেকে আরো 2 কমে মানে 10⁻20 হয়ে যাবে, মানে 353 পাশে 20 খানা জিরো বসাবো। অত নিউটন ফোর্স কাজ করছে সূর্য আর পৃথিবীর মধ্যে। তাই জন্য ওই আকর্ষণ বলটা ফিল হয়, কারণ সূর্যের ভর লক্ষ্য করে দেখো, এটা 10⁻30 কেজি এই অর্ডারে আছে, 10-এর পাশে 30টা শূন্য, এত অর্ডারে আছে। পৃথিবীর ভর লক্ষ্য করে দেখো 10⁻24 কেজি, 10-এর পাশে 24টা জিরো, এই অর্ডারে রয়েছে। তাই জন্য এদের ভরগুলোকে ফিল করা যায়। এদের ভরগুলো মিলিয়ে এখানে বসালে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে ফিল করা যায়, অত হায়ার অর্ডারে রয়েছে। তাহলে মহাকর্ষ বল ফিল করতে হলে দুটো বস্তুর ভরকে অত্যাধিক বেশি হতে হবে, এই সূর্যের ভর পৃথিবীর ভরের মতো, তবে সেই বল ফিল করা যাবে। আর যদি ভর কম হয় তাহলে এখানে থাকা এই 10⁻11 এই পার্টটা কি করবে, ছোট ভর হলে সেগুলোকে নিউট্রালাইজ করে দেবে। যেমন আগের মোটা ভাই আর তরুণ স্যার, এদের ভর ছিল 100 কেজি করে, এই ভরটা নিউট্রালাইজ হয়ে গেছে, কারণ দুজনে 100 কেজি করে ওয়েট হলে কি হবে, জি এর যে মান সেটা দেখো 10⁻11 অর্ডারে রয়েছে, এটা নিউট্রালাইজ করে দেবে। ওই জন্য এই ফোর্সটাকে ফিল করা যায় না, এটা হচ্ছে ব্যাপার। আশা করা যায় যে আমার কথাটা তুমি বুঝতে পারলে। আচ্ছা, আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা কি করব, আমরা তোমাদের কাছে থিওরি পার্টগুলো আগে কভার করব, নিউমেরিক্যালের জন্য আমরা সেপারেট ভিডিও দেবো, সেপারেট ভিডিও আসবে আমাদের জন্য, নিউমেরিক্যালের জন্য সেপারেট ভিডিও আসবে আলাদা, ঠিক আছে।